সো আমাদের ওভারঅল একটা কম্পিউটার স্ট্রাকচারের দিকে যদি আমি একটু তাকাই ইন টার্মস অফ কমিউনিকেশন লাইন্স অথবা কমিউনিকেশন কিভাবে করে একটা ইউনিটের সাথে আরেকটা ইউনিট, তাহলে এই কম্পিউটার স্ট্রাকচারের দিকে তাকালে আমরা একটু দেখতে পাবো মেইনলি হচ্ছে এখানে কমিউনিকেশন গুলোকে একটু হাইলাইট করা হয়েছে, কারণ ওই জিনিসটা আমরা জাস্ট লাস্ট ক্লাসে একটু মেনশন করেছিলাম অ্যাড্রেস বাস, ডেটা বাস, কিন্তু কানেকশন গুলো কিভাবে থাকে ওই জিনিসটা এখানে একটু দেখানো হচ্ছে। সো আমি আয়োটাতে একটু পরে আসছি, বাকি যে জিনিসগুলো আমরা অলরেডি জানি অ্যাড্রেস বাস ওইটা এখানে দেখা যাচ্ছে কিভাবে কানেক্টেড থাকে, তারপরে হচ্ছে ডেটা বাস এটা কিভাবে কানেক্টেড থাকে। অ্যাড্রেস বাস, ডেটা বাস হচ্ছে আমার কমিউনিকেশন লাইন, অ্যাড্রেস বাস হচ্ছে অ্যাড্রেসটা কমিউনিকেট করে একটা ইউনিট থেকে অন্য ইউনিটে, ডেটা বাসটা ডেটাটা কমিউনিকেট করে। আর হচ্ছে মাঝখানে আমাদের কন্ট্রোল বাস আছে, কন্ট্রোল বাস হচ্ছে আমার অপারেশনাল সিগন্যাল গুলো ক্যারি করে। সো এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের লাইনের মতো, টেলিফোনের লাইনের মতো। আমাদের এগুলো হচ্ছে আমাদের কমিউনিকেশন লাইন, যেটা থ্রুতে স্পেসিফিক টাইপ অফ কমিউনিকেশন হবে। আর হচ্ছে ফাইনালি আমাদের কমিউনিকেশন হিসেবে কম্পিউটার স্ট্রাকচারে যদি আমি ইন টার্মস অফ কমিউনিকেশন দেখি, আমাদের একটা হিউজ পার্ট হচ্ছে আইও পোর্টের সাথে কথা বলা। আইও পোর্ট জিনিসটা কি? আইও পোর্ট হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ডিভাইসগুলো মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্ট করার একটা ওয়ে। দ্যাট মিনস হচ্ছে যে আমরা ফান্ডামেন্টালি আমরা একটু ধরে নিব এই জিনিসটা সবসময় ট্রু, মাইক্রোপ্রসেসর কখনোই ইনপুট আউটপুট ডিভাইসের সাথে ডিরেক্টলি কানেক্টেড হয় না, ও হচ্ছে একটা পোর্টের থ্রুতে কানেক্টেড হয়। পোর্ট হচ্ছে একটা সকেটের মতো, যেমন আমাদের ওয়ালে একটা সকেট আছে, আমাদের যদি কোনো কারণে একটা ইলেকট্রিসিটির কানেকশনের দরকার হয়, আমরা যেটা করি আমার ডিভাইসকে আমি আমার সকেটে কানেক্ট করে দিই, আমার ডিভাইসকে সকেটে কানেক্ট করে দিলেই ডিভাইসটা পাওয়ার পায়। তাহলে ঠিক একইভাবে আমার সিপিইউর সাথে ইনপুট আউটপুট ডিভাইসগুলো কানেক্ট করার জন্য, কমিউনিকেশন করার জন্য সিপিইউর মধ্যে এই সকেটের আইডিয়ার মতো করে কিছু পোর্ট আছে। সো এটা অ্যাকচুয়ালি কোনো ফিজিক্যাল পোর্ট না, এগুলো হচ্ছে কিছু অ্যাড্রেসেস, যে একটা কালেকশন অফ অ্যাড্রেসেস। ওই অ্যাড্রেস গুলোর মধ্যে একটার সাথে কথা বললেই আমার একটা ডিভাইস সিপিইউর সাথে কন্ট্যাক্ট করতে পারবে। সো এগুলো, এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হবে। জাস্ট আপাতত আমরা একটু মাথায় রাখি যে আইও ডিভাইস গুলো কিছু পোর্টের থ্রুতে মাইক্রোপ্রসেসরের সাথে কমিউনিকেট করে, আর এই পোর্ট গুলোরও একটা অ্যাড্রেস থাকে। মেমোরির যেমন অ্যাড্রেস থাকে, এই পোর্ট গুলোরও একটা অ্যাড্রেস থাকে। আর বেসিক আইডিয়াটা হচ্ছে আমাদের একটা সকেটের মতো, যে একটা সকেটের মধ্যে কানেক্ট করে দিলেই আমরা যেমন পাওয়ার পাই, ঠিক একইভাবে একটা পোর্টের সাথে আইও ডিভাইসটা কানেক্টেড হলেই ও সিপিইউর সাথে কন্ট্যাক্ট করতে পারে। সো এই আইডিয়াটা থেকেই মোটামুটি আমাদের আইও পোর্টটাকে এখানে আলাদা করে একটু দেখানো হয়েছে। সো আমাদের আইও পোর্টটা আসলে অ্যাকচুয়াল ফিজিক্যাল ডিভাইসে আমার আইও পোর্ট বলে আলাদা কিছু থাকে না, আইও পোর্ট গুলো আমার মাইক্রোপ্রসেসরের ইউনিটের মধ্যেই থাকে। সো যাই হোক, এই পোর্ট গুলোর সাথে আমার ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এই ডিভাইস গুলো কানেক্টেড থাকবে। আর হচ্ছে আমাদের অবভিয়াসলি আইও পোর্টও যেহেতু একটা অ্যাড্রেস আছে, সো ওরও অ্যাড্রেস বাস ইউজ করা লাগবে। আইও পোর্টের থ্রুতে আমাদের ইনপুট আউটপুট ডিভাইস থেকে ডেটা আসতে পারে, ইনপুট আউটপুট ডিভাইসে যে ডেটা যেতে পারে, সো আমাদের ডেটা বাসটাও লাগবে। আর এই অপারেশন করার জন্য যে কন্ট্রোল সিগন্যাল গুলো, ওই সিগন্যাল গুলো আইও পোর্টে আমাকে পাঠাতে হবে, সো কন্ট্রোল বাসের কানেকশনও লাগবে। সো ইনপুট আউটপুট ডিভাইসের অপারেশন আমরা খুব ইজিলি ইমাজিন করতে পারি। আমাদের যদি কিবোর্ডে আমরা কিছু ইনপুট দেই, আমার ফোনের কিপ্যাডে যদি আমি একটা কিছু টাইপ করি, এটা আমার ইনপুট। আর মনিটরে যদি আমি একটা কিছু ওপেন হতে দেখি, এটা হচ্ছে আমাদের আউটপুট। অথবা স্ক্রিনে, ফোনের স্ক্রিনে যদি আমার কিছু একটা দেখি, ওগুলো হচ্ছে আউটপুট। সো এই সব কিছু হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ডিভাইস, যেটা আমাদের কম্পিউটার সিস্টেমের মাইক্রোপ্রসেসরের সাথে ওকে কমিউনিকেট করতে হয় টু এক্সিকিউট দ্য অপারেশন। সো আমাকে ওভারঅল এখানে আমাদের জেনারেল স্ট্রাকচারটা একটু দেখানো হচ্ছে, যেখানে আমার এক্সকিউজ মি, যেখানে আমাদের অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাসটা এই যে আমাদের মেইন ইউনিট গুলোর সাথে একটু কানেক্টেড, ওই জিনিসগুলো আমাকে এখানে একটু আইডিয়া দেওয়া হচ্ছে। খুব ইন ডিটেইল কিছু না, জাস্ট ওভারঅল একটা স্ট্রাকচারাল আইডিয়া দেওয়া যে আমার বাসগুলো কিভাবে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে। সো আদার দ্যান দ্যাট, আমি যে কথাগুলো বললাম ওগুলোই আমাদের এখানে সামারাইজ করা হয়েছে। সো আমরা কম্পিউটার স্ট্রাকচারের দিকে তাকাই, মোটামুটি আমি যেটা বললাম
এই ইনফরমেশন গুলো দিয়ে আমাদের এখানে সবগুলো নাম বোঝা যাচ্ছে কিনা, কোনটার কাজ কি, এই জিনিসটা আমরা একটু খেয়াল করি। যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটু সাথে সাথে কোশ্চেনটা করে ফেলতে পারি। এই জিনিসগুলো আমাদের ভাইভায় জিজ্ঞেস করা হবে, আমাদের কুইজেও জিজ্ঞেস করা হতে পারে যে কোনটার কাজ কি, যাতে আমরা তখন একটু ক্লিয়ারলি বলতে পারি। ওকে, সো আমাদের যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু সামনের দিকে যাই। মোটামুটি আমাদের জাস্ট ইনফরমেশন গুলো এখানে একটু অ্যাবজর্ব করতে হবে, তারপরে হচ্ছে আমাদেরকে কোশ্চেন করলে যাতে আমরা এই জিনিসগুলো একটু অ্যান্সার করতে পারি। আমরা অ্যাড্রেস বাস সম্পর্কে অলরেডি জানি। আমার অপারেশনের যে কোনো অ্যাড্রেস বাসের থ্রুতে কমিউনিকেটেড হবে। ডেটা, যে কোনো ডেটা আমার ডেটা বাসের থ্রুতে যাবে। বাকি যে বাসটা ছিল ওটা নিয়ে আমরা এখন বেশি কথা বলিনি, ওটা হচ্ছে আমাদের জন্য কন্ট্রোল বাস। জাস্ট একটু বলা হয়েছিল কন্ট্রোল সিগন্যাল গুলো কন্ট্রোল বাসের থ্রুতে যাবে। সো কি টাইপের কন্ট্রোল সিগন্যাল আমাকে পাঠাতে হতে পারে? সো আমরা একটু আগে যেটা বললাম, আমাদের একটা কম্পিউটার সিস্টেমে ডিফারেন্ট টাইপস অফ অপারেশন আমি করব, কিছু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন থ্রুতে আমাদের ওভারঅল সিস্টেমটা এক্সিকিউট হবে। সো টু অফ দ্য মেইন থিংস যেগুলো আমরা মাইক্রোপ্রসেসর দিয়ে একটা কম্পিউটার সিস্টেমে করি, আমরা মেমোরি থেকে ডেটা নিয়ে আসি, অথবা আমাদের অন্যান্য ইউনিট থেকে আমি মেমোরিতে একটা ডেটা নিয়ে যাই। সো এটা মেমোরি হতে পারে, আবার অন্য কোনো অ্যাড্রেসও হতে পারে। যেহেতু আমাদের এখন একটা পোর্ট অ্যাড্রেস আছে, মেমোরি অ্যাড্রেস থাকতে পারে, পোর্টেরও একটা অ্যাড্রেস আছে। সো আমি বললাম যে মেইন যে অপারেশন গুলো করি, যেমন কালেক্ট ডেটা ফ্রম এ পার্টিকুলার অ্যাড্রেস, এটা আমরা মোটামুটি বুঝতে পারি যে একটা অ্যাড্রেস থেকে, একটা ইনপুট আউটপুট ডিভাইস থেকে কিছু একটা নিয়ে আসলাম, অথবা মেমোরি থেকে কোনো একটা ডেটা নিয়ে আসলাম। এটা একটা টাইপের অপারেশন। আরেকটা হচ্ছে যে একটা পার্টিকুলার অ্যাড্রেসে আমার ডেটাটাকে স্টোর করে রাখা, মেমোরিতে নিয়ে অথবা আরেকটা পোর্টে নিয়ে, দ্যাট মিনস হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসে নিয়ে ডেটাটাকে স্টোর করে রাখা। তাহলে এই কাজগুলোর অফিশিয়ালি নাম হচ্ছে রিড করা আর হচ্ছে রাইট করা। এটা সব মাইক্রোপ্রসেসরের জন্য ট্রু, যে মেইনলি এই দুইটা অপারেশনই বেশি হয় আমাদের মাইক্রোপ্রসেসরে। হয় ও রিড করবে, না হলেও রাইট করবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মেমোরি ডেটাটা নিয়ে যাবে। আর ডেটা যখন নিয়ে যায়, আমাদের এটা পার্মানেন্ট স্টোরেজ হতে পারে, অথবা অবভিয়াসলি টেম্পোরারি স্টোর করে বাকি কাজগুলো করতে পারে। তাহলে এই রিড করা, রাইট করা, আমরা ডেটা নিয়ে আসা অথবা ডেটা স্টোর করা ওইভাবে না বলে এখন থেকে এই জিনিসগুলো মেনশন করা হবে, এগুলো রিড করা, রাইট করা। তাহলে মেমোরি রিড করা অথবা মেমোরি রাইট করা, এই যে অপারেশন গুলো আমরা বলছি, অথবা একটা পার্টিকুলার অ্যাড্রেসে রিড করা, রাইট করা, এই অপারেশন গুলো আমরা বলছি, এই অপারেশন গুলো ইন্ডিকেট করার জন্য যেই বাসটা ইউজ করা হবে, এই সিগন্যাল গুলো পাঠানোর জন্য যেই বাসটা ইউজ করা হবে, এটাকে বলা হচ্ছে কন্ট্রোল বাস। সো এটা হচ্ছে আলাদা একটা লাইনই আছে এই জিনিসগুলো একটু মেনশন করে দেওয়ার জন্য। যাই হোক, তারপরে হচ্ছে আমাদের আইও ডিভাইস। আমরা আইও ডিভাইসেরও একটা রিড রাইট অপারেশন আছে। আমরা যদি মেমোরিতে রিড রাইট করি, আইও ডিভাইসেও রিড রাইট করতে পারি, কারণ আইও ডিভাইসেরও একটা অ্যাড্রেস থাকবে থ্রু পোর্ট। সো ওইটাও আমরা কন্ট্রোল বাসের থ্রুতেই ইন্ডিকেট করব কখন রিড অপারেশন হচ্ছে, কখন রাইট অপারেশন হচ্ছে। আর এখানে জাস্ট এই জিনিসটাই সামারাইজ, যেটা আমি কথাটা বললাম, যে আমার সিপিইউ তে মেইনলি কন্ট্রোল বাস ইউজ করা হবে টু ইন্ডিকেট হুইচ অপারেশন টু বি পারফর্ম, যে অপারেশন করতে চাই ওটা আমার কন্ট্রোল বাসের থ্রুতে ইন্ডিকেট করতে হবে। আর বাকি বাসগুলো দিয়ে আমি অ্যাড্রেস আর ডেটা কমিউনিকেট করব। ঠিক আছে? সো এই জিনিসগুলো আলাদা আলাদা বাসের আলাদা আলাদা কাজ। সো ওই জিনিসগুলো আমাকে একটু বুঝতে হবে। সো এই জিনিসটা দেখে যদি আমাদের কোনো কোশ্চেন থাকে আমরা একটু কোশ্চেন করতে পারি। ওকে, সো আমরা যদি একটু কুইকলি কম্পিউটার স্ট্রাকচারে যদি একটু ফিরে যাই, আমাদের বাসগুলো যদি আমরা আবার একটু দেখার চেষ্টা করি। ডেটা বাসের কাজ কি আমাদেরকে একটু এক্সপ্লেন করতে হবে, অ্যাড্রেস বাসের কাজ কি আমাকে একটু এক্সপ্লেন করতে হবে, আর মাঝখানে কন্ট্রোল বাসের কাজ কি ওইটাও আমাকে একটু এক্সপ্লেন করতে হবে। সো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। তারপরে যে জিনিসগুলো একটু খেয়াল রাখবো, যে আমাদের ডিরেকশন গুলো একটু খেয়াল করতে হবে। সিপিইউ থেকে মেইনলি হচ্ছে আমাদেরকে বলা হয় অ্যাড্রেস বাসে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ে কমিউনিকেশন। সো সিপিইউ থেকে মেইনলি, যেহেতু সিপিইউর মধ্যে কারো কোনো অ্যাড্রেস নেই, সিপিইউ মেইনলি হচ্ছে
অ্যাড্রেস কমিউনিকেট করবে যে এই অ্যাড্রেসটা অ্যাক্সেস করো। যেহেতু সিপিইউর মধ্যে কোনো অ্যাড্রেস নেই, যেহেতু সিপিইউর মধ্যে কোনো মেমরি নেই, তাহলে আমাদের সিপিইউর কাছে কোনো অ্যাড্রেস পাঠাতে হবে না, সিপিইউ থেকে সবসময় অ্যাড্রেস আসবে। ঠিক একইভাবে মেমরি কাছে যেহেতু মোটামুটি সব অ্যাড্রেস, মেমরি হচ্ছে সবসময় অ্যাড্রেসের অ্যাড্রেসটাকে রিসিভ করবে, এই জন্য এটা ওয়ান ওয়ে। আর হচ্ছে মেমরি কখনো অন্য কোনো জায়গায় অ্যাড্রেস অ্যাক্সেস করতে চাবে না, সো ওকে কোনো অ্যাড্রেস পাঠাতে হবে না। সো এই জন্য এই ওয়ান ওয়ে গুলো একটু খেয়াল করব। তারপরে অবভিয়াসলি আইও পোর্টের একটা অ্যাড্রেস আছে, একই কথা আইও পোর্টের অ্যাড্রেসে অ্যাক্সেস করার জন্য আমাকে অ্যাড্রেস বাসের থ্রুতে অ্যাড্রেসটা পাঠাতে হবে। সো ডিরেকশন গুলো আমরা একটু খেয়াল করব। ডেটা বাস নিয়ে কোনো চিন্তা নেই, এগুলো হচ্ছে বোথ ওয়েজ, ডেটা আসতে পারে যেতে পারে, অবভিয়াসলি আমাকে ডেটা আনা নেওয়া করতে হবে। কন্ট্রোল বাসও একই কথা, সিগন্যালটা আসতে পারে যেতে পারে, কিন্তু অ্যাড্রেস বাসটা একটু ওয়ান ওয়ে। সো অ্যাড্রেস বাসের এই ডিরেকশন গুলো আমাকে একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, সো এগুলো একটু যদি আমরা মনোযোগ দিয়ে দেখি, এই জিনিসগুলো বোঝা আমাদের জন্য খুব টাফ কিছু না, কিন্তু খুব ইউজফুল ইনফরমেশন। যেহেতু আমাকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে এই জিনিসগুলো আমি এক্সপ্লেন করতে পারবো যে এই বাসটা এইভাবে কেন ডিজাইন করা হয়েছে, কারণ এটা আমাদের কি করে এটা দিয়ে আমরা মোটামুটি বুঝতে পারি যে বাসটাকে এভাবে কেন ডিজাইন করা হয়েছে। সো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। আদার দেন দ্যাট আমরা যদি একটু সামনের দিকে যাই, আমাদের মোটামুটি আমাদের ওভারঅল আর্কিটেকচারটা আমরা একটু কভার করলাম। আর্কিটেকচারে আমরা মাইক্রোপ্রসেসরের বেসিক ইউনিট গুলো একটু দেখেছি, মেমোরি নিয়ে একটু জেনেছি, বাস সম্পর্কে জেনেছি, বাসের সাইজ টাইজ এই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলেছি। এখন আমরা একটা অ্যাকচুয়াল মডেলে যাব, যেটা আমার শুরু থেকে বলা হচ্ছে আর্কিটেকচারের শেষে আমরা একটা স্পেসিফিক মডেল ডিজাইনে যাব। সো যে জিনিসটা আমাকে একটু বারবার আগেও বলা হয়েছে, আবারও বলা হচ্ছে যে আমার আর্কিটেকচারের সাথে অ্যাকচুয়াল মডেল ডিজাইনটা নাও মিলতে পারে, কারণ এই মডেলগুলো এইভাবেই বিল্ড করা হয় যে আর্কিটেকচারটাকে ফাউন্ডেশন ধরে তারপরে আমার মাইক্রোপ্রসেসর মধ্যে ডিজাইনগুলো চেঞ্জ করে করে আমার পারফরমেন্সটা ইমপ্রুভ করা হয়। সো আমাদের এটা যেহেতু অনেক আগের মাইক্রোপ্রসেসর, স্টার্টিং জেনারেশনের মাইক্রোপ্রসেসর, সো 8086 এর সাথে আমার বেসিক আর্কিটেকচারের অনেক সিমিলারিটি পাওয়া যাবে। কিন্তু আরো যদি আমি পরের জেনারেশনে চলে যাই, কারেন্ট জেনারেশনে চলে আসি, তাহলে আমরা দেখব হয়তো বেসিক আর্কিটেকচারের ইউনিটগুলো মোটামুটি আর্কিটেকচারটা মিলছে, কিন্তু মোস্ট অফ দ্য সিমিলারিটিস পাওয়া যাবে না, কারণ আমাকে এটা যেহেতু অ্যাডভান্সড মাইক্রোপ্রসেসর, এটার আর্কিটেকচারেও হয়তো অনেক চেঞ্জ আনা হয়েছে, অনেক অ্যাডিশনাল ইউনিট, অ্যাডিশনাল ক্যাপাবিলিটিস ওখানে অ্যাড করা হয়েছে। সো এই জন্য আমরা আর্কিটেকচারকে কখনো সার্কিট মেইন ডিজাইন হিসেবে ধরবো না। আর্কিটেকচার হচ্ছে একটা বেসিক ডিজাইন, যেটার উপরে বেসিস করে আমাকে বাকি মডেলগুলো ডিজাইন করা হয়। সো এই দুইটা জিনিস একটু আমাকে কম্পেয়ার করতে হবে, যে একটা জেনারেল পারপাস প্রসেসরের আর্কিটেকচারে কি ছিল, আর আমরা যখন 8086 এর ডিজাইনটা দেখব এটার সাথে ওটার কি মিল আছে, কি ডিফারেন্স আছে, এগুলো নিজেরা আমরা একটু জাজ করে নিব। কিন্তু মোটামুটি আমরা দেখতে পাবো যে যেহেতু 8086 স্টার্টিং জেনারেশনে, সো আমার অনেক সিমিলারিটি পাওয়া যায়, যে আমার আর্কিটেকচার আমি যা বুঝেছি ইউনিট গুলো সম্পর্কে, 8086 এর ইউনিট গুলোর মধ্যে মোটামুটি একই কাজ, হয়তো একটু ডিফারেন্টলি ডিজাইন করা। ঠিক আছে, সো তারপরে হচ্ছে আমাদের এই কথাটা একদম স্টার্টিং ক্লাস থেকে বলা হচ্ছে, এটা 16 বিট কেন বলা হলো, কারণ আমরা এখন দেখব 8086 এর ইন্টারনাল আর্কিটেকচারে গিয়ে দেখব যে আমাদের রেজিস্টার গুলো সবগুলো বাস এগুলোর ক্যাপাবিলিটি 16 বিট। সো এর ডেটা হ্যান্ডলিং ক্যাপাবিলিটি 16 বিট, এজন্য আমার মাইক্রোপ্রসেসরটাকে 16 বিট মাইক্রোপ্রসেসর বলা হয়েছে। সো এটা ইন্টারনাল আর্কিটেকচারের দিকে তাকালে আমরা আস্তে আস্তে জিনিসটা বুঝতে পারবো। সো এই জন্য আমরা যদি একটু সামনের দিকে যাই, আমাদের একই কথা, এই কথাগুলো বারবার বলা হচ্ছে, আমরা 8086 নিয়ে কথা বলবো। সো 8086 এ আমাদের এই আর্কিটেকচারটার দিকে একটু খেয়াল রাখতে হবে, যে সরি এই ডিজাইনটার দিকে একটু খেয়াল রাখতে হবে। এটার মেজর কম্পোনেন্ট গুলো হচ্ছে আমার একটা এএলইউ থাকবে, একটা ইনস্ট্রাকশন ডিকোডার থাকবে, কিছু রেজিস্টার অ্যারে, একটা রেজিস্টার অ্যারে থাকবে। অ্যারে কথাটা মানে হচ্ছে যে কালেকশন অফ রেজিস্টার্স। সো এটা অ্যারে বলে আলাদা কিছু আর নেই, এটা হচ্ছে জাস্ট কালেকশন অফ রেজিস্টার, যেটাকে বলা হচ্ছে রেজিস্টার অ্যারে। আর হচ্ছে একটা কন্ট্রোল ইউনিট থাকবে। সো আমি যদি আর্কিটেকচারের সাথে মিলাই, কিছু কিছু আমার সিমিলারিটি আছে, কিছু কিছু জিনিস হয়তো একটু ডিফারেন্ট। সো আমরা ডিজাইনটার দিকে যাওয়ার আগে এই জিনিসগুলো একটু নাম দিয়ে নেই, যে আমার বেসিক্যালি ইন্টারনাল আর্কিটেকচারে দুইটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে ডেটা পাথ অর এক্সিকিউশন ইউনিট, আর একটা পার্ট হচ্ছে কন্ট্রোলার অর বাস ইন্টারফেস ইউনিট। সো 8086 এর
বাস ইন্টারফেস ইউনিটের কাজ হচ্ছে আমাদের যে অ্যাড্রেস গুলো আমি অ্যাক্সেস করব, এই অ্যাড্রেস গুলো সেন্ড করা, আমাদের ইনস্ট্রাকশন গুলো মেমোরি থেকে নিয়ে আসা, তারপরে হচ্ছে মেমোরি অর পোর্ট। এখন আমরা খেয়াল রাখবো ডেটাগুলো রিড করা, রাইট করা, এগুলো মেমোরিতেও করা যাবে, পোর্টেও করা যাবে, কারণ পোর্টগুলোর সাথে আমার আইও ডিভাইস গুলো কানেক্টেড। যেমন আমার কিবোর্ড, মনিটর, এগুলো পোর্টের সাথে কানেক্টেড। সো এখানে যদি আমি ডেটা রিড করতে চাই অথবা ডেটা যদি রাইট করতে চাই, তাহলে আমার পোর্টের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তাহলে আমার বিআইইউ এই রিড রাইটের কাজগুলো করে ফর পোর্ট এন্ড মেমোরি, রাইটের কাজগুলো করে, রিডের কাজগুলো করে। আর হচ্ছে বাকি যে ইউনিটটা, এটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট। এক্সিকিউশন ইউনিট হচ্ছে বিআইইউ কে বলে দেয় যে কখন ইনস্ট্রাকশনটা আনতে হবে অথবা ডেটা কখন আনতে হবে, ইনস্ট্রাকশনটা ডিকোড করা, ইনস্ট্রাকশনটার মানে কি, আর হচ্ছে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করা। সো এই দুটো হচ্ছে আমাদের বেসিক ইউনিট। তাহলে মোটামুটি কাজ থেকে আমরা, আর আর্কিটেকচারের নলেজ থেকে, আর আমাদের এই ইউনিটগুলোর যে কাজগুলো বলা হলো, এটা থেকে মোটামুটি আমরা আন্দাজ করতে পারি কোথায় কি আছে। তারপরে যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে 8086 এর একটা বেসিক ডিজাইন। আমি একটু ওকে, সো এটা হচ্ছে আমাদের 8086 এর একটা বেসিক ডিজাইন, যে আমাদের 8086 এখানে সবকিছু দেখানো হয়নি, কিন্তু আমাদের রেজিস্টার গুলো একটু দেখানো হয়েছে, কিছু কিছু বাস দেখানো হয়েছে। সো ওভারঅল একটু আইডিয়া দেওয়া হয়েছে, এটা তো পার্ট অফ 8086 ডিজাইন। সো ফার্স্ট যে জিনিসটা আমরা খেয়াল করব, আমাদের এখানে দুইটা ইউনিট আছে, একটা হচ্ছে বিআইইউ, এটা একটা ইউনিট, আর একটা হচ্ছে আমাদের এক্সিকিউশন ইউনিট। সো বিআইইউ এর মধ্যে আমার কি কি থাকার কথা, আচ্ছা ফার্স্ট অফ অল আমি আসি এক্সিকিউশন ইউনিটে। এক্সিকিউশন ইউনিটে আমার থাকবে একটা এএলইউ থাকবে, এটা আমরা মেজর কম্পোনেন্টের মধ্যে দেখেছি, আমাদের 8086 একটা এএলইউ থাকবে, ওটা এক্সিকিউশন ইউনিটে আছে। তারপরে হচ্ছে আমাদের একটা ইনস্ট্রাকশন ডিকোডার থাকবে, এটা আমাদের এক্সিকিউশন ইউনিটের মধ্যে থাকবে। সো এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন ডিকোডার, আমি জাস্ট আইডি লিখছি, এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন ডিকোডার থাকবে। আর হচ্ছে আমাদের কিছু রেজিস্টার থাকবে, কিছু রেজিস্টার আমার বিআইইউ তেও থাকবে, কিছু রেজিস্টার ইউর মধ্যে থাকবে। সো এক্সিকিউশন ইউনিটে একটা এএলইউ থাকবে, একটা ইনস্ট্রাকশন ডিকোডার থাকবে, আর এখানে কিছু রেজিস্টার দেখা যাচ্ছে, এখানে কিছু রেজিস্টার দেখা যায়। আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো সিগনিফিকেন্স বুঝবো, এখানে প্রত্যেকটা রেজিস্টারের কাজই অল্প অল্প করে বোঝানো হবে। তারপরে হচ্ছে আমাদের যদি আমাদের বাস ইন্টারফেস ইউনিট বিআইইউ তে যাই 8086 এর, ওখানেও আমার কিছু রেজিস্টার আছে, এই রেজিস্টার গুলো আমাদেরকে একটু বোঝানো হবে। তারপরে হচ্ছে যে এখানে একটা রেজিস্টার আছে, যেটা কালেকশন অফ রেজিস্টার আছে, যেটার নাম হচ্ছে আমার ইনস্ট্রাকশন স্ট্রিম বাইট কিউ। এই জিনিসটা আমাদের কোর্সের সিলেবাসের পার্ট না, এটা হচ্ছে আমাদের কিউইং, এটা হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর অপারেশনের আরেকটু অ্যাডভান্সড নলেজ। সো এখানে বেসিক আইডিয়াটা আমি একটু বলে দিই, জাস্ট আমাদের যেহেতু জিনিসটা আমার ডিজাইনে আছে, এটা আমরা একদম অ্যাভয়েড করতে পারবো না। সো এখানে আমাদের বেসিক আইডিয়াটা হচ্ছে যে আমাদের যখনই আমরা একটা কাজ করতে চাই, আমি যদি ব্যাংকে যাই, আমাদেরকে অনেক সময় লাইন ধরতে হয়, কারণ ওখানে একসাথে অনেকজন এসেছে ডিফারেন্ট কাজ করার জন্য, কিন্তু একই কাউন্টারে। সো একই জিনিসটা হচ্ছে যে আমার যদি সিপিইউর কাছে কম্পিউটার সিস্টেমের অনেকগুলো কাজ একসাথে আসে, অনেকগুলো ইনস্ট্রাকশন একসাথে এক্সিকিউট করতে আসে, সিপিইউ তখন এটাকে একটা কিউ সিস্টেমে হ্যান্ডেল করে, যে আমার একটা কিউতে রেখে কিউর শুরু থেকে শেষের দিকে অথবা শেষের থেকে শুরুর দিকে, যেভাবেই আমি এটাকে সেট করি না কেন, একটা একটা করে আমার ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট হয়। সো এই জিনিসগুলো ট্র্যাক রাখার জন্য আমার একটা কিছু কালেকশন অফ রেজিস্টার আছে, যেগুলো হচ্ছে যে আমাদেরকে বলা হচ্ছে ইনস্ট্রাকশন স্ট্রিম বাইট কিউ। সো এই কালেকশন অফ রেজিস্টার দিয়ে আমার ওই কিউটাকে মেনটেন করা হয়। এই কিউটা সব, এটা 8086 এর ডিজাইনের পার্ট। এই জিনিসগুলো সবসময় কিউতে করতে হয় এমন কোনো কথা নেই, অন্য এখন অনেক অ্যাডভান্সড অ্যালগোরিদম আছে, হার্ডওয়্যার অনেক অ্যাডভান্সড হয়েছে, যে আমাকে সবসময় কিউ দিয়ে এই বাঞ্চ অফ ইনস্ট্রাকশন, নাম্বার অফ ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে হয় না, কিন্তু তখন এই কিউ সিস্টেমটা ইউজ করা হয়েছিল, এখনো ইউজ করা হয় অনেক জায়গায়, কিন্তু এটা একটু স্লোয়ার সিস্টেম, কিন্তু এখনো আমাদের এটার ইউজ আছে। সো যাই হোক, আমরা এই কিউটা হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউশন কিউ, এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে অ্যাডভান্স স্টাডি করতে হয়। সো এই জিনিসগুলো আমাদের এই কোর্সের পার্ট না, কিন্তু যেহেতু আমাদের ডিজাইনে এই জিনিসটা এসেছে, সো আমরা একটু জেনে রাখবো যে এরকম একটা কালেকশন অফ রেজিস্টার আছে, যেটা দিয়ে আমার 8086 ট্র্যাক রাখে যে কখন কোন ইনস্ট্রাকশনটাকে ওকে এক্সিকিউট করতে হবে।
সো আদার দ্যান দ্যাট আমরা বাকি রেজিস্টার গুলো, এখানে আমাদের কিছু রেজিস্টার আছে, এখানে কিছু রেজিস্টার আছে, আমাদের এখানে কিছু রেজিস্টার আছে একদম নিচের দিকে। এই রেজিস্টার গুলো নিয়ে আমরা অল্প অল্প করে একটু জানবো এই রেজিস্টার গুলো কাজ কি। বেসিক্যালি যা রেজিস্টার দেখা যাচ্ছে মোটামুটি কিউ রেজিস্টার গুলো ছাড়া বাকি সব রেজিস্টার আমাদের 16 বিট। সো 8086 এ মোটামুটি সব রেজিস্টার 16 বিট, এটা আমরা ফান্ডামেন্টালি ধরে নিব। আর হচ্ছে আমাদের কিছু বাস দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বাসটা, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল বাসটা, ডেটা বাস এর মধ্যে আছে, দেখানো হয়নি পুরোপুরি। সো ডেটা বাস, কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস সব বাসই এখানে আছে, বাসগুলো হচ্ছে আমাদের সাইজ 16 বিট। সো 8086 এ এই জিনিসটা আমরা একটু সবসময় ফান্ডামেন্টালি ধরে নিব। আদার দ্যান দ্যাট আমাকে এখানে কোনো অপারেশনাল এক্সপ্লেনেশনে আমরা এখানে যাব না, যেমন আমরা আর্কিটেকচারের থ্রুতে অপারেশন করেছিলাম, 8086 এর থ্রুতে আমরা কোনো অপারেশন করব না, কারণ এগুলো একটু কমপ্লিকেটেড। আমাদের মেইন কাজ হচ্ছে যে আমাদের জাস্ট ডিফারেন্ট রেজিস্টারে কি কাজ এই জিনিসগুলো জেনে যাওয়া আর ওভারঅল সিস্টেম সম্পর্কে একটু জানা। সো এইভাবে আমরা জিনিসটাকে অ্যাপ্রোচ করব। সো আমি এই জিনিসটাকে একটু জুম আউট করছি, কারণ এই জিনিসটা অলরেডি আমরা এক্সপ্লেন করে ফেলেছি এক্সিকিউশন ইউনিটে আমাদের কি কি থাকে। সো এক্সিকিউশন ইউনিটে কি কি থাকে, সো সবকিছু আমাকে এক্সপ্লেন করা হচ্ছে না, যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো অল্প অল্প করে আমরা একটু ইনফরমেশন নিব। সো এতক্ষণ যা কিছু বলা হলো, এক্সিকিউশন ইউনিট, বাস ইন্টারফেস ইউনিট, তারপরে এক্সিকিউশন ইউনিটের ভিতরে আমার একটা এলইও আছে, একটা ইনস্ট্রাকশন ডিকোডার আছে, কিছু রেজিস্টার আছে। সো এই জিনিসগুলো থেকে আমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটু কোশ্চেন করতে পারি। একটু একটা মিনিট খেয়াল করি, তারপর যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটু কোশ্চেন করতে পারি। স্যার এদিকে তো দুই রকমের রেজিস্টার আছে স্যার, ফ্ল্যাগ রেজিস্টার আর জেনারেল পারপস রেজিস্টার। স্যার কোনগুলো কোথায় ইউজ করছেন? আমি যেটা বলছি, আমাদের রেজিস্টার গুলো ডিফারেন্ট জায়গায় থাকবে, এগুলো আস্তে আস্তে একটু এক্সপ্লেন করা হবে যে আমাদের রেজিস্টার গুলো কাজ কি। সবগুলো রেজিস্টার সেম জিনিস, জাস্ট ডিফারেন্ট টাইপস অফ ডেটা ও হ্যান্ডেল করে। সো ওই অনুযায়ী অল্প আস্তে আস্তে জিনিসগুলো এক্সপ্লেন করা হবে, এখনো এক্সপ্লেনেশন আসেনি। সো যে জিনিসটা হচ্ছে যে আমাকে একটু খেয়াল রাখতে হবে, দুইটা ইউনিটেই রেজিস্টার আছে আর এই রেজিস্টার গুলো কাজ ডিফারেন্ট। সো কাজগুলো আস্তে আস্তে এক্সপ্লেন করা হবে। ওকে, সো আমাদের তাহলে যদি আমাদের কোনো কোয়েশ্চেন না আসে, তাহলে আমরা আস্তে আস্তে জিনিসগুলো অল্প অল্প করে আমাদের ইনফরমেশন আমরা পাবো। অলরেডি আমরা আর্কিটেকচার থেকে একটু জানি আমাদের ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন হতে কি কি স্টেপ ফলো করতে হয়। সো এখানে জাস্ট আমাদের কিছু অ্যাডিশনাল রেজিস্টার আছে যেটা আমার ইনস্ট্রাকশন এক্সিকিউশন আমাকে হেল্প করে। সো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে একটু জানবো যে কোন রেজিস্টারের কাজ কি। সবগুলো রেজিস্টারই 16 বিট, সবগুলো রেজিস্টারই একই, কিন্তু জাস্ট আমাদের রেজিস্টার গুলো কাজ ডিফারেন্ট, এজন্য আমাদের এই ডিফারেন্ট নাম দেয়া হয়েছে। সো এই জন্য আমরা আস্তে আস্তে একটু যাব। ফার্স্ট অফ অল এএলইউ, এখানে আমাদের বোঝানোর তেমন কিছু নেই, এএলইউ নিয়ে অলরেডি আর্কিটেকচারে যেটা বলা হয়েছে সেম জিনিস, জাস্ট একটু 8086 এর জন্য আমার এটা হচ্ছে 16 বিট, আমাদের লজিক ইউনিটটা একসাথে 16 বিট নিয়ে কাজ করতে পারবে। সো এটা স্পেসিফিক। আর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ অপারেশন, লজিক্যাল অপারেশন হোক, অ্যারিথমেটিক অপারেশন হোক, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট করা, বাইনারি শিফট করা, এই সবগুলো কাজ আমার এএলইউ করবে। এই জিনিসগুলো আমাকে একটু খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন ডিকোডার, আমরা আর্কিটেকচার থেকে একটু যদি আমাদের মাথায় থাকে যে একটা আমার ডিকোডিং পার্ট লাগবে, যে আমাকে ইনস্ট্রাকশনটাকে ডিকোড করে দিবে বোঝানোর জন্য যে ইনস্ট্রাকশনে কি করতে বলা হচ্ছে। সো যেটা হচ্ছে আমাদের ডিকোডার, এটা হচ্ছে এক্সিকিউশন ইউনিটে থাকবে, যেটা আমরা এখানে দেখালাম। এক্সিকিউশন ইউনিটের একটা পার্ট হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেম বলা হয়েছে, ওখানে আমার একটা ডিকোডার আছে। সো ওই ডিকোডারে আমাদের কি হবে, যে ইনস্ট্রাকশন গুলো আমি মেমোরি থেকে আনলাম ওইটার মানেটা কি, দ্যাট মিনস হচ্ছে এটাকে ট্রান্সলেটও করবে, করে একটা সিরিজ অফ অ্যাকশন বলে দিবে মাইক্রোপ্রসেসরকে এক্সিকিউট করতে। সো এই জন্য এই ইনস্ট্রাকশন ডিকোডার পার্টটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ওভারঅল অপারেশনের জন্য, যেটা আমাদের এক্সিকিউশন ইউনিটে থাকে। তারপরে ফাইনালি যেটা আমরা বললাম ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার, এটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন ইউনিটের মধ্যেও থাকবে, আমাদের বাস ইন্টারফেস ইউনিটের মধ্যে থাকবে। সব রেজিস্টারের নেচার একই রকম,
একইভাবে জিনিসগুলো স্টোর হবে, কিন্তু কি টাইপের ডেটা আমি স্টোর করছি এই হিসাবে আমার রেজিস্টার গুলো কাজ ডিফারেন্ট হবে। সো আস্তে আস্তে জিনিসগুলো আমরা কিছু ইম্পর্টেন্ট রেজিস্টার ইন 8086 এগুলোর কাজগুলো আমরা আস্তে আস্তে জানবো। সো ওভারঅল মেইন আইডিয়াটা হচ্ছে যে আমাদের রেজিস্টার গুলোকে এক্সিকিউশন ইউনিটে কিছু রেজিস্টার কাজে লাগানো, বাস ইন্টারফেস ইউনিটেও কিছু রেজিস্টার কাজে লাগানো। সো এই হিসাবে আমরা যদি একটু আর্কিটেকচারে আবার ফিরে যাই, আমি যদি এই জিনিসটা একটু ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, সো আমাদের ওভারঅল যে জিনিসটা মেইন আইডিয়াটা হচ্ছে যে আমাদের ভিতরে যে রেজিস্টার গুলো দেখা যাচ্ছে এই রেজিস্টার গুলো আমরা একসাথে বলতে পারি এগুলো সব মিলিয়ে একটা রেজিস্টার অ্যারে। কিছু রেজিস্টার আমার বাস এক্সিকিউশন ইউনিটে, আমি একটু ক্লিয়ার করতে যাচ্ছিলাম, যাই হোক এটার উপরে বলা যাবে বাস এক্সিকিউশন ইউনিটে, বাস ইন্টারফেস ইউনিটে আমার কিছু রেজিস্টার থাকবে, এক্সিকিউশন ইউনিটের মধ্যেও আমার কিছু রেজিস্টার থাকবে। সবগুলো রেজিস্টারই আমার মাইক্রোপ্রসেসরকে হেল্প করবে ডিফারেন্ট ওয়েতে। সো এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা একটু জানবো। যেটা আমি বললাম, একটা জিনিস সম্পর্কে আমরা ডিটেলস জানবো না, যেটা হচ্ছে ইনস্ট্রাকশন কিউ রেজিস্টার গুলো, ওগুলো আমার সিলেবাসের পার্ট না, কিন্তু মোটামুটি 2-3 কথায় আমাদেরকে যেটা বলা হলো অতটুকু আমাদের মনে রাখলেই মোর দ্যান ইনাফ। ঠিক আছে, সো আমরা এখন একটু একটা একটা করে রেজিস্টার একটু দেখবো। আজকে আমরা একটা রেজিস্টার দেখবো, কালকে আরো ইন ডিটেলস আমরা বাকি রেজিস্টার গুলো অল্প অল্প করে জানবো। আবারও আমরা খুব ইন ডিটেইলে যাব না, আমাদের জাস্ট বেসিক ইনফরমেশন তোমাকে দেয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের মেইন আইডিয়াটা হচ্ছে যে এই রেজিস্টার গুলো যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে রেজিস্টার গুলো ছিল সব 16 বিট ছিল। রেজিস্টার গুলো সাইজ আমার মডেল অনুযায়ী 4 বিট হতে পারতো, 8 বিট হতে পারতো, 16 বিট হতে পারতো। লেটেস্ট মাইক্রোপ্রসেসর গুলোতে 32 থাকে অথবা 64 ও থাকে অবভিয়াসলি, একদম লেটেস্ট জেনারেশনে। সো সব রেজিস্টারের নেচার একই রকম, একইভাবে ও ডেটা ইনপুট করে, একইভাবে ডেটা আউটপুট করে, এটা যত বড় রেজিস্টার হোক যত ছোট রেজিস্টার হোক। সো নেচারটা ডিফারেন্ট, জাস্ট এগুলোকে আমরা একটার সাথে আরেকটা ডিফারেন্স হবে যে কি টাইপের ডেটা ও হ্যান্ডেল করে। তারপরে হচ্ছে যে আমাদের সাইজটাও ডিপেন্ড করবে, যে কি কোন সাইজের রেজিস্টার ইউজ করা হচ্ছে, এটা ডিপেন্ড করবে টাইপ অফ প্রসেসরের উপরে আর এটার কাজের উপরে, যেটা অবভিয়াসলি আমি বারবার বলছি। সো এখন আমাদের রেজিস্টার গুলোতে ডেটা কিভাবে রাখবো, এটা সব টাইপের রেজিস্টারের জন্যই ট্রু। সো ওই জিনিসটার জন্য আমার দুইটা মোড আছে, ওই জিনিসটা আমরা যদি একটু এক্সপ্লেন করি। যেমন রেজিস্টারটা হচ্ছে, বেসিক আইডিয়াটা হচ্ছে রেজিস্টার হচ্ছে একটা মেইল বক্সের মতো। মেইল বক্সের মধ্যে যেমন অনেকগুলো স্লট থাকে, রেজিস্টারের মধ্যে আমার সার্টেন নাম্বার অফ স্লটস থাকবে। সো আমি একটা 4 বিটের রেজিস্টার নিলাম, আমি পুরো 16 বিট এখানে লিখছি না, যে 8086 এর একটা রেজিস্টার না, এটা অন্য একটা মাইক্রোপ্রসেসরের রেজিস্টার ধরে নেই, যার সাইজ হচ্ছে 4 বিট। তাহলে 4 বিটের রেজিস্টার যদি আমি বলি, দ্যাট মিন্স হচ্ছে এটার মধ্যে 4টা স্লটই আছে, যেটার মধ্যে আমি বিট রাখতে পারবো। এটার বেশি রাখতে পারবো না, অবভিয়াসলি কম রাখতে পারবো কিন্তু বেশি রাখতে পারবো না। তাহলে এটার হাইয়েস্ট অ্যাবিলিটি হচ্ছে 4টা বিট স্টোর করা। এখন আমি যদি বলি এই রেজিস্টারের মধ্যে আমাকে এই ডেটাটা এন্টার করে দেখাও, 1001, এই 4 বিটের ডেটাটা আমাকে এন্টার করো এই রেজিস্টারের মধ্যে, আমি টেম্পোরারি এটাকে স্টোর করে রাখতে চাই। সো এটার জন্য আমার ফার্স্ট ডিফল্ট যে ওয়েটা, যেটা হচ্ছে আমাকে, আমি যদি কিছু বলে না দেই স্পেসিফিক্যালি, রেজিস্টার মাইক্রোপ্রসেসর যেটা করবে, এটাকে সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট করবে। যদি আমাকে ইনপুট করতে হয়, স্টোর করে রাখতে হয়, অথবা আউটপুট করতে হয়, দ্যাট মিন্স হচ্ছে বের করে নিতে হয়, ও সিরিয়ালি করবে। সো সিরিয়াল ইনপুট জিনিসটা কি? সিরিয়াল ইনপুটটা হচ্ছে কিছুই না, জাস্ট 1 বিট করে এটাকে ইনপুট করা। সো ইনপুটটা সবসময় ট্রু, যে এটা এমএসবি থেকে শুরু হবে, মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে শুরু হবে, এলএসবি তে শেষ হবে। সো আমাদের যেহেতু এগুলো হচ্ছে একটা ক্লক সাইকেলের এগেনস্টে আমার অপারেশন গুলো হয়, এক একটা ক্লক সাইকেলে আমার এক একটা বিট এন্টার করবে। সো আমি যদি এই নাম্বারটাকে আমার রেজিস্টারে এন্টার করতে চাই, আমার ফার্স্ট ক্লক সাইকেলে একটা বিট এন্টার করবে এমএসবি তে, এটা হচ্ছে 1। সেকেন্ড ক্লক সাইকেলে আমার আরেকটা বিট এন্টার করবে আর আগের বিটটা রাইট শিফট হয়ে যাবে, তাহলে এটা হবে 01। তারপরের ক্লক সাইকেলে আমার এক্সিস্টিং দুটা রাইট শিফট হয়ে যাবে, প্রথম স্লটে তখন এন্টার করবে 001, আর ফাইনালি আমার 4টা বিট এই রেজিস্টারে এন্টার করবে 1001। তাহলে এইভাবে যে আমি ফাইনালি যে ইনপুটটা শেষ করলাম, এই ইনপুটটা হচ্ছে আমাদের জন্য সিরিয়াল ইনপুট।
ঠিক একইভাবে আমি যদি এটাকে রেজিস্টার থেকে পরে বের করে নিতে চাই, আমি এটাকে সিরিয়ালি বের করব। এটা হচ্ছে সিরিয়াল আউটপুট, এটা সবসময় শুরু হবে এলএসবি থেকে। সো এলএসবি তে যেটা আছে আগে ওটা বের হয়ে আসবে। একই কথা, যেহেতু 1001 এটা দুই দিকে সেম, তাহলে আমার প্রথমে 1টা বের হবে, তারপরে 01, তারপরে 001, তারপরে পুরোটাই বের হয়ে আসবে 1001। সো এটা হচ্ছে আমাদের জন্য সিরিয়াল আউটপুট। সো এটা হচ্ছে আমাদের জন্য ডিফল্ট মোড, আনলেস আমি যদি বলে না দিই। এটার কারণ আছে এটাকে ডিফল্ট করার, আমরা পরের মোডটা কভার করার পরে ওই জিনিসটা বলছি। কিন্তু এখন একটু খেয়াল করি আমরা সিরিয়াল ইনপুট আউটপুটটা বুঝতে পেরেছি কিনা। এগুলো আমাদের জন্য ফান্ডামেন্টাল নলেজ, তো এইগুলো থেকে আমাকে একটু কোশ্চেন করা হবে। আর সব রেজিস্টার, এটা 4 বিটের হোক আর 64 বিটেরই হোক, সব রেজিস্টার একইভাবে কাজ করে। ঠিক আছে, তাহলে আমাদের এটা বুঝতে পারলে আমি যে কোনো রেজিস্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল আমি বুঝতে পারবো। তো একটু খেয়াল করি আমরা যে জিনিসটা বলা হলো বুঝতে পেরেছি কিনা, না বুঝতে পারলে আমরা একটু কোশ্চেন করি। স্যার সিরিয়ালি যে বের হবে এটা কোনো নিয়ম আছে নাকি? আমি যেটা বললাম এটা হচ্ছে সেট করা। সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট হচ্ছে ডিফল্ট মোড। সিরিয়াল যেটা আমি বললাম এলএসবি তে যেটা আছে ওইটা আগে আমরা বের করলাম, তারপরের বিট বিটটা আমার রাইট শিফট হয়ে আসবে। সো আমার প্রথমে 1টা বের হলো, এই আমাদের বোর্ডে যেটা দেখা যাচ্ছে এইটাই ফলো করবে। যেভাবে আমি এন্ট্রি করেছিলাম ঠিক একইভাবে আমি আউটপুট করলাম, কারণ নাম্বারটা হচ্ছে 1001, দুই দিকেই সমান। কিন্তু এটা যদি অন্য টাইপের নাম্বার হতো, যেমন 1011, তাহলে আমি যেভাবে এন্ট্রি করেছিলাম তখন হয়তো জিনিসটা একটু বের হওয়ার সময় ডিফারেন্ট হতো। কিন্তু মেইন আইডিয়াটা হচ্ছে এক বিট করে এন্ট্রি করা, এক বিট করে এক্সিট করা। সো এক বিট করে বের হবে, এক বিট করে এন্ট্রি করবে। সো যেটা হচ্ছে যে এমএসবি থেকে ইনপুটটা হবে, এলএসবি থেকে আউটপুটটা হবে। সো এই দুইটা জিনিস, এই প্রিন্সিপাল গুলো ট্রু, এই প্রিন্সিপাল গুলো সেট, এই প্রিন্সিপাল গুলো আমি চেঞ্জ করতে পারবো না। সব রেজিস্টার সব জায়গায় একইভাবে কাজ করে ফর সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট এই মোডে। স্যার তার মানে কি হচ্ছে যখন এটা ভিতরে স্টোর অবস্থায় থাকবে তাহলে ডাটাটা তো উল্টা থাকতেছে নাকি, মানে মেইন ডাটাটা থেকে উল্টে যাইতেছে না? ঠিক বুঝলাম না কিভাবে উল্টাচ্ছে। আমরা যদি, যেটা আমি রাইট সাইডে লিখেছি, আমি 1 করলাম, তারপরে পরের সাইকেলে এটা হচ্ছে 01 হচ্ছে যখন আমি এন্ট্রি করছি, তারপরের সাইকেলে এটা 001 হচ্ছে, লাস্টে যেটা হচ্ছে 1001 হচ্ছে। তাহলে কিভাবে এটা উল্টালো? ও আচ্ছা স্যার, মানে দুই পাশে ওয়ান তো স্যার, মানে বুঝতে পারিনি। হ্যাঁ, একই কথা। আমি যদি অন্য, তুমি এখানে অন্য কিছু নাও, 1011 নাও, একই কথা। আমি রাইট সাইড থেকে শুরু করি, 1 এন্ট্রি করলাম, তারপরে 11 এন্ট্রি করলাম, তারপরে হচ্ছে আমাদের 011 এন্ট্রি করলাম, তারপরে আমি 1011 এন্ট্রি করলাম। একই তো কথা। যাই এন্ট্রি করি না কেন এক বিট করে ধরবে, দ্যাটস ইট, আর কিছু না। একটু খেয়াল করি, আমি লেফট সাইড এখানে একটু বেশি ডেটা হয়ে যাচ্ছে, সো আমি লেফট এটা একটু মুছে দিচ্ছি। সো একটু খেয়াল করি, যেটা আমি এক্সাম্পল দিলাম এই জিনিসটা আমরা বুঝতে পারলাম কিনা একটু খেয়াল করি। এই জিনিসগুলো আমাদের জন্য বেসিক নলেজ। হ্যাঁ, যেটাই আপাতত আমাদের একটা মোডই আমরা দেখেছি, সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট, এটা ডিফল্ট মোড। কেন ডিফল্ট আমি পরে আসছি, কিন্তু এই মোডে আমার এইভাবেই সবসময় হবে। এটা যত বড় বিটই হোক, যদি 64 বিট হয় এরকম 4টা বিটের জায়গায়, তখন এটা 64 বিট, তাহলে ওইটাও ওইভাবে সিরিয়ালি একটা একটা করে ঢুকবে, একটা একটা করে বের হবে। স্যার এইটা কি স্যার অলওয়েজ লেফট সাইড থেকে নিতে হবে স্যার? হ্যাঁ, যেটা আমি বললাম একদম শুরুতে, এগুলো আমাদের জন্য বাই ডিফল্ট রুল, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। ইনপুটটাও সবসময় এমএসবি লেফট বলবো না কখনো, লেফট সাইড বলে কিছু নেই, এটা উল্টিয়ে দিলে আমার ওইটা লেফট হয়ে যাবে। সো যেটা আমি বলবো, মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট, সবসময় ইনপুটটা এমএসবি দিয়ে শুরু হবে আর আউটপুটটা এলএসবি থেকে শুরু হবে। দ্যাটস ইট। এগুলো আমি চেঞ্জ করতে পারবো না, এগুলো ফান্ডামেন্টাল রুল। আর কিছু মনে যদি কোশ্চেন আসে আমরা কোশ্চেনটা করে ফেলি। আরেকটা एग्जांपल যদি দিতেন 101 এটার বদলে। না, যেটা আমি বললাম যে একই কথা, আমি যদি এখানে অন্য एग्जांपल দেই সেম জিনিসটা, আমি যদি এখানে এটা ইরেজ করে দেই, একই কথা। আমি এন্ট্রি করছি 1011, এটা যদি এন্ট্রি করতে চাই একই কথা, আমার প্রথমে এন্ট্রি হবে 1, সবচেয়ে
রাইট সাইডেরটা আমি এমএসবি দিয়ে ঢুকবে, তাহলে এমএসবি দিয়ে ঢুকলে আমি সবচেয়ে রাইট থেকে শুরু করলাম, দ্যাট মিনস হচ্ছে এলএসবি থেকে শুরু করলাম, নাম্বারের এলএসবি থেকে শুরু করলাম, কোথায় এন্ট্রি করব, রেজিস্টারের এমএসবি তে, তাহলে 1 এন্ট্রি করলাম, তারপরে হচ্ছে এটা রাইট শিফটে চলে গেল, এটা ডান দিকে চলে গেল, তাহলে এটা 1 আর হচ্ছে আমাদের আরেকটা 1 এসে এন্ট্রি করলো, তারপরে হচ্ছে আমাদের 0 1 1 আর ফাইনালি 4 নাম্বার ক্লক সাইকেলে আমার এটা হয়ে যাবে 1 0 1 1। তাহলে আমার রেজিস্টারের মধ্যে আমি যেটা এন্ট্রি করতে চাচ্ছিলাম ওই জিনিসটা এন্ট্রি হয়ে গেল। বলতে পারলাম? আমরা যে নাম্বারই দেই জাস্ট এক বিট করে আমাকে বুঝতে হবে রেজিস্টারের এমএসবি থেকে স্টার্ট করতে হবে, নাম্বারের এলএসবিটা দিয়ে এন্ট্রি শুরু করতে হবে, দ্যাটস ইট। এই স্যার এটাই স্যার কনফিউশনটা ছিল যে নাম্বারের এলএসবি সো আমি যখন বলছি রেজিস্টারের এমএসবি থেকে শুরু করতে হবে, দ্যাট মিন্স হচ্ছে নাম্বারের এলএসবি থেকে শুরু করতে হবে। এটা মোটামুটি আমাদের এটা ডিজিটাল থেকে এসেছে, ডিজিটালে আমাদের সবকিছু ক্যালকুলেশন আমরা সবসময় এলএসবি থেকে করি, কখনো আমরা কিন্তু এমএসবি থেকে কোনো ক্যালকুলেশন আমরা স্টার্ট করি না। সো এটা হচ্ছে আমাদের জন্য ডিফল্ট রুল, যখনই আমরা বিট ক্যালকুলেশন করব, বাইনারি ক্যালকুলেশন করব, আমরা কখনো এমএসবি থেকে কোনো ক্যালকুলেশন শুরু করব না, সবসময় এলএসবি থেকে শুরু করব। সো আমার সব অপারেশনও একই কথা, যেহেতু এটা বাইনারি নাম্বার নিয়ে আমি হ্যান্ডেল করছি, হার্ডওয়্যারেও সবকিছু এলএসবি থেকেই শুরু হবে, সো এটা আমাকে বলা লাগে না। কিন্তু রেজিস্টারের কোন বিটের ফার্স্টে আমি এন্ট্রি করব ওইটা আমাদের জন্য জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা একটা হার্ডওয়্যার, আমাকে এটা বলে দিতে হবে যে রেজিস্টারের এমএসবি তে এন্ট্রি করবে। কিন্তু রেজিস্টারের এমএসবি তে ডেটার কোন পার্টটা এন্ট্রি করবে এটা বাই ডিফল্ট এলএসবি, এটা আমরা যেহেতু ডিজিটাল ইলেকট্রনিক্সটা আমরা কভার করে এসেছি, এটা মোটামুটি আমাদের জাস্ট ইনস্টিংক্টিভ, আমরা সবসময় এলএসবি বিটটা দিয়ে শুরু করব। কখনোই আমি কোনো অপারেশন বাইনারিতে এমএসবি থেকে একদম এক্সেপশনাল কিছু না হলে আমরা করব না, বাই ডিফল্ট এটা এলএসবি থেকেই শুরু হয়। বুঝতে পারলাম? সো এই জন্য আমাদের এলএসবি এমএসবি নিয়ে ক্লাসের শুরুতে, আমাদের কোর্সের শুরুতে একটু আলাদা করে 10-15 মিনিট কথা বলা হয়েছিল, কারণ এই জিনিসগুলো আমাকে অনেক নাড়াচাড়া করতে হবে ইন টার্মস অফ হার্ডওয়্যার। সো আর একটু চিন্তা করি, আর যদি কোনো কনফিউশন থাকে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে নেই, আমাদের এগুলো একদম ফান্ডামেন্টাল নলেজ, এই জিনিসগুলোর সাথে যাতে আমরা একটু ফ্যামিলিয়ার থাকি। ওকে, সো আমাদের আবার যদি কোশ্চেন আসে পরে আমরা একটু করে ফেলবো, যাতে আমাদের পরে আর এই জিনিসগুলো নিয়ে কথা বলতে না হয়। সো যাই হোক, এখন হচ্ছে আমরা একটা মোড দেখলাম, আমরা সিরিয়াল, এটা ডিফল্ট মোড, রেজিস্টারে এইভাবে আমাদের যদি কিছু আমরা স্পেশালি বলে না দিই, রেজিস্টারে আমার নরমালি এইভাবেই ডেটাগুলো এন্ট্রি হবে, আউটপুট হবে, ইনপুট হবে, আউটপুট হবে। সো এখন কিছু কিছু জায়গায় অনেক অপারেশনে দেখা যাবে যে আমার এই সিরিয়ালি আমি ইনপুট আউটপুট করার সময় আমার এটাতে একটু সময় লেগে যাচ্ছে, আমরা যদিও আমাদের হিউম্যান স্কেলে এটা হয়তো এত কোনো সময় না, 4টা ক্লক সাইকেল হয়তো 1 মিলি সেকেন্ডেই শেষ হয়ে যাবে ডিপেন্ডিং অন দ্য প্রসেসর, কিন্তু একটা কম্পিউটার সিস্টেমের জন্য 4টা ক্লক সাইকেল কম্পেয়ারিং টু 1 ক্লক সাইকেল, 4 ক্লক সাইকেল সবসময় একটু ডিলেড। সো একটু ডিলে তো হয়েছে পুরো 4 বিটের নাম্বারটাকে এন্ট্রি করতে। এখন আমরা আরেকটা মোড অফ অপারেশন এটাকে আরো তাড়াতাড়ি করে ফেলতে পারি, এটাকে বলছি আমি প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট। সো এটা বেসিক আইডিয়াটা একদম সিম্পল, যে আমার ওখানে যে একটা লাইন ইউজ করে সিরিয়ালের সময় আমি একটা কমিউনিকেশন লাইন ইউজ করে একটা একটা করে বিটগুলোকে এন্ট্রি করছিলাম, প্যারালালে আমি যেটা করব 4টা কমিউনিকেশন লাইন এন্ট্রি করে আমি বললাম আগের ডেটাটাই 1001 একসাথে আমি প্যারালাল ইনপুট করে দিতে পারবো। ঠিক একই কথা প্যারালাল আউটপুটটা অন্য সাইডে আমি এটাকে প্যারালালি আউটপুট করতে পারি 4টা কমিউনিকেশন লাইন ইউজ করে। ঠিক আছে, সো আমাদের দুইটারই সুবিধা আছে, দুইটারই অসুবিধা আছে। যেমন আমার প্যারালাল ইনপুটের সুবিধা, প্যারালাল আউটপুটের সুবিধা হচ্ছে এক ক্লক সাইকেলে আমি 4টা বিট স্টোর করে দিলাম, খুব তাড়াতাড়ি আমার কাজটা হয়ে গেল। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার এই যে কমিউনিকেশন লাইনগুলো আমরা ইউজ করছি, আমাদেরকে আগে বলা হয়েছিল এগুলোর নাম হচ্ছে আমাদের ডেটা বাস। ডেটা বাসের একটা সার্টেন সাইজ আছে, যেমন আমাদের 8086 এর ডেটা বাসটা হচ্ছে 16 বিট। এটার কথাটার মানেটা হচ্ছে এটার মধ্যে 16টা লাইন আছে যে কোনো একটা টাইমে কমিউনিকেশন করা। হোপফুলি এটা আমরা মোটামুটি বাই নাও বুঝতে পেরেছি যে আমার এই জিনিস 16 বিট বাস মিন্স হচ্ছে 16টা লাইন আছে, ও একসাথে 16টা বিট নিয়ে কাজ করতে পারে যে কোনো অপারেশন। সো এখন যদি আমি এই 4 বিটের একটা রেজিস্টারের জন্য 16 বিটের মধ্যে
চারটা লাইন ইউজ করে ফেলি, অথবা এই রেজিস্টারটা যদি 4 বিট না হয়ে 16 বিট হয়, যেমন আমার 8086 এর রেজিস্টার 16 বিটের, তাহলে 16 বিটের একটা রেজিস্টারে ডেটা লোড করার জন্য আমি যদি পুরো ডেটা বাসটা দখল করে ফেলি ইভেন ফর 1 ক্লক সাইকেল, তাহলে আমার বাকি অপারেশন গুলো হয়তো বন্ধ হয়ে থাকতে পারে। ইভেন ফর 1 ক্লক সাইকেলও এটা একটা হিউজ জিনিস। সো আমার যদি খুব ইম্পর্টেন্ট অপারেশন না হয় যে আমাদের এখনই এই প্রোগ্রামটা এক্সিকিউট করতে হবে, কোনো ডিলে করা যাবে না, আনলেস দ্যাট আমার প্যারালাল করাটা কখনোই সাপোর্টেড না। কারণ আমি ইভেন ফর 1 ক্লক সাইকেল সব অপারেশন বন্ধ করে দিয়ে একটা অপারেশনের জন্য পুরো জিনিসটা ইউজ করতে পারি না, এটা এফিশিয়েন্ট না। সো প্যারালালের একটা অপশন আমার আছে। প্যারালাল আমরা এখন যেহেতু আমাদের হার্ডওয়্যারের ক্যাপাবিলিটি অনেক বেশি, আমাদের অ্যালগরিদম গুলো অনেক ইমপ্রুভড, সো এগুলো করা এত সমস্যা না। কিন্তু যখন 8086 বিল্ড করা হয়েছিল আমার প্যারালাল অপারেশনটা, তখন খুব দরকার না হলে করা হতো না, কারণ আমাদের ওই রিসোর্সটা ছিল না, ওই টাইপের আমার হার্ডওয়্যার সাপোর্ট ছিল না। সো যাই হোক, এখন আমরা এই জিনিসটা সবসময় খেয়াল রাখবো যে সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট, যেহেতু মাত্র একটা ডেটাবাসের একটা কমিউনিকেশন লাইন অথবা একটা লাইন ইউজ করি আমি পুরো কাজটা করে ফেলতে পারি। একটু সময় লাগে, কিন্তু আমার হিসেবে কোনো সময় না, কম্পিউটারের জন্য হয়তো 4টা ক্লক সাইকেল লাগছে, কিন্তু ও একটা লাইন ইউজ করেই করে ফেলতে পারে, বাকি ডেটা লাইন গুলো বাকি সবার জন্য ওপেন থাকে। কিন্তু প্যারালাল অপারেশনের জন্য আমার ডিপেন্ডিং অন দ্য রেজিস্টার, এটা যদি 4 বিটের হয়, যত কমিউনিকেশন ডেটাবাসের যত কমিউনিকেশন লাইন নিতে হয় ওইটাও সিগনিফিকেন্ট হবে, 4টা লাইন নিতে হবে। আর 16 বিট হলে তো পুরোটাই নিতে হবে, কারণ আমাদের 8086 এ 16 বিটের বেশি ডেটাবাস নেই ইন টার্মস অফ হার্ডওয়্যার ডিজাইন। সো তাহলে আমার সবসময় খেয়াল রাখতে হবে প্যারালাল আমি খুব দরকার না হলে, খুব ইম্পর্টেন্ট অপারেশন না হলে, ও সরি এটা আমি আউটপুট লিখে ফেলেছি, একটা ইনপুট, আবার এখানে আমি মিস্টেক না করি, এটা ইনপুট, প্যারালাল ইনপুট, উপরে দিয়ে যেটা বের হয়েছে এটা প্যারালাল আউটপুট, এটা হচ্ছে প্যারালাল আউটপুট। যাই হোক, এখন আমাদের যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের প্যারালাল ইনপুটের খুব সুবিধা আছে, খুব তাড়াতাড়ি আমি ডেটাটা লোড করে ফেলতে পারলাম, কিন্তু আমার রিসোর্সটা অনেক বেশি নিচ্ছে। আমার যে লিমিটেড নাম্বার অফ ডেটা লাইন ছিল, ডেটাবাসের যে লিমিটেড নাম্বার অফ কমিউনিকেশন সোর্স ছিল, রিসোর্স ছিল, ওইটার হিউজ একটা পার্ট আমি ইউজ করে ফেলছি একটা অপারেশনের জন্য। সো এটা একটা সমস্যা, কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে। আর সিরিয়ালের সমস্যা হয়তো কম্পেয়ারিং টু প্যারালাল একটু সময় লাগছে, কিন্তু আমার কম রিসোর্স ইউজ করেই আমি অপারেশনটা করে ফেলতে পারছি। ঠিক আছে, সো দুইটারই সুবিধা আছে অসুবিধা আছে, দুটাই আমরা আমাদের কম্পিউটার সিস্টেমে ইউজ করব ডিপেন্ডিং অন দ্য প্রায়োরিটি অফ অপারেশন। অপারেশনের প্রায়োরিটি কি, কখন শেষ করতে হবে, ডেডলাইন অনুযায়ী। এটা আমাদের হার্ডওয়্যারের হিউজ একটা জিনিস, যে ডেডলাইন, যে কখন আমাকে এই কাজটা শেষ করতে হবে। আমি যদি ডেডলাইন মিস করি আমার প্রোগ্রামটা চলবে না, আমার কোনো আউটপুট দেখা যাবে না, আমার পুরো সিস্টেমটাই ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, সো এই জন্য আমাদের এই জিনিসগুলো মেনটেন করার জন্য আমাদের রেজিস্টারে দুইটা মোডেও কাজ করবে, সিরিয়ালেও কাজ করবে, প্যারালালে কাজ করবে, ডিপেন্ডিং অন দা টাইপ অফ অপারেশন। ঠিক আছে, সো এই আইডিয়া থেকে আমি এখন একটু স্লাইডে ফিরে যাচ্ছি। স্লাইডে এই জিনিসগুলো এখানে একটু এক্সপ্লেন দেখানো হয়েছে, সো ওগুলো আমি একটু ইন ডিটেইলে একটু এক্সপ্লেন করলাম, যেমন সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট, প্যারালাল ডেটা ইনপুট প্যারালাল ডেটা আউটপুট। সো আমরা একটু এক সেকেন্ড একটু দেখি, যদি আমাদের এখনো যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটু কোশ্চেন করে ফেলতে পারি, না হলে আমি একটু সামনের দিকে যাব। স্যার বলো। সিরিয়ালি কিভাবে ডাটাটা স্টোর হবে এটা দেখাইলেন স্যার, ওই যে একটা এক্সাম্পল দিয়ে। স্যার প্যারালাল কি আমরা দেখবো কিভাবে স্টোর হয়? প্যারালাল যেটা প্যারালালে আমাদের দেখানোর কিছু নাই, প্যারালালি হচ্ছে আমাদের 4টা লাইন আছে, এগুলোকে আমি একসাথে লোড করে দিই, এখানে দেখানোর কিছু নেই, এটা কোনো স্টেপ নেই, একটাই স্টেপ, আমি 4টা লাইনে 4টা বিট লোড করে ওই জিনিসটা রেজিস্টারের মধ্যে এন্ট্রি করে দিই, দ্যাটস ইট। বুঝতে পারলাম? এখানে যেমন আমার একটা লাইন ছিল সিরিয়ালে, সো আমি একবারে এক একটা বিট নিয়ে নিয়ে এন্ট্রি করছিলাম, কিন্তু প্যারালালে আমার যেহেতু হাতে 4টা লাইন, ডিপেন্ডিং অন দ্য রেজিস্টার, 16 বিট হলে 16টা লাইন, 4 বিট হলে 4 লাইন, সো প্রত্যেকটা স্লটের জন্য একটা কমিউনিকেশন লাইন আছে, এজন্য আমরা এটা একসাথে লোড করে দিতে পারি, এটা আমাকে স্টেপ বাই স্টেপ করতে হয় না। বুঝতে পারলাম? জি স্যার। ওকে ওকে, সো এটা মোটামুটি আমাদের যত রেজিস্টারের কথাই এখন থেকে বলা হোক না কেন, সব রেজিস্টার একইভাবেই কাজ করে,
জাস্ট রেজিস্টারের টাইপ গুলো ডিফারেন্ট, কারণ ও ডিফারেন্ট টাইপের ডেটা হ্যান্ডেল করে। সো এখন ওটার মধ্যে আমরা একটা রেজিস্টার একটু দেখবো, যে রেজিস্টার দিয়ে আমরা একটু স্টার্ট করব, এটার নাম হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। এই জিনিসটা হচ্ছে আমাদের, আমরা যদি একটু ফিরে যাই পিছনের দিকে যদি একটু যাই, এখানে একটু কথাবার্তা বেশি লেখা হয়েছে, যাই হোক আমি জুম করে দেখতে পারি যে এএলইউর পাশে, হোপফুলি সবার স্ক্রিনে দেখা যাচ্ছে, আমার ফ্ল্যাগস নামে একটা রেজিস্টার ছিল। এই ফ্ল্যাগ রেজিস্টার, এই ফ্ল্যাগস দিয়ে যেটা রেজিস্টার ছিল এটার নামই হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। ঠিক আছে, সো আমি এখানে পুরোটা লিখছি না। সো এই এএলইউর পাশে একটু খেয়াল রাখি, এই এএলইউর পাশে আমাদের, ঠিক এএলইউর পাশে আমাদের যে রেজিস্টারটা আছে, এটার এর মধ্যে একটা রেজিস্টার হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। সো ফ্ল্যাগ রেজিস্টারের এক্সপ্লেন করার আগে যে জিনিসটা, আমি একটু জুম আউট করছি, ফ্ল্যাগ রেজিস্টার এক্সপ্লেন করার আগে যে জিনিসটা আমাকে একটু খেয়াল করতে হবে, ফার্স্ট অফ অল কোনো ক্যালকুলেশন করে না। ফ্ল্যাগ রেজিস্টার নিজে কোনো ক্যালকুলেশন করে না। ফ্ল্যাগ রেজিস্টারের ডেটা যেটা থাকে ওটা কোনো ক্যালকুলেশনে ইউজ হয় না। সো এটা একদম ফান্ডামেন্টালি, যাতে আমাদের ফিউচারে যখন জিজ্ঞেস করা হয় এই ভুলটা যাতে আমরা না করি, যে আমি এটা লিখে দিচ্ছি অফিসিয়ালি যে নো ইউজ অফ ক্যালকুলেশন, আমার ক্যালকুলেশনে এই রেজিস্টার কোনো কাজে লাগে না। এই রেজিস্টার হচ্ছে একটা সিগন্যালিং রেজিস্টার, আমার ট্রাফিক সিগন্যালের মতো। ও আমাকে কিছু জিনিস সার্টেন কন্ডিশন সিগন্যাল করবে, যেমন ট্রাফিকে আমার ডিফারেন্ট লাইট কি বলে আমাকে বলে দেয় কখন ট্রাফিকটা চলবে, কখন ট্রাফিকটা থেমে যাবে, এই জিনিসগুলো ইন্ডিকেট করে। সো সার্টেন কন্ডিশন ইন্ডিকেট করে আমার ট্রাফিক সিগন্যালগুলো। ঠিক একইভাবে ফ্ল্যাগ রেজিস্টারটা আমাকে ইন্ডিকেট করবে এএলইউ তে এখন কি হচ্ছে। আমরা সব টাইপের অপারেশন এখানে এক্সপ্লেন করব না, সব ফ্ল্যাগও এখন দেখবো না, জাস্ট কিছু সার্টেন অপারেশনাল কন্ডিশন একটু দেখবো যেগুলোর সাথে আমরা ফ্যামিলিয়ার। ওই কন্ডিশন গুলো অকার করলে আমার ফ্ল্যাগ রেজিস্টারের একটা বিট একটু চেঞ্জ হয়ে যাবে, আর এই ফ্ল্যাগ রেজিস্টারের বিটটা চেঞ্জ হলেই মাইক্রোপ্রসেসর বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের এই সার্টেন কন্ডিশন অকার করেছে। কন্ডিশন গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কি নিয়ে কথা বলা হচ্ছে। সো যাই হোক, এই জিনিসটা আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের ফ্ল্যাগ রেজিস্টার হচ্ছে একটা 16 বিট রেজিস্টার ইন 8086। প্রত্যেকটা বিটের একটা পারপাস আছে। সবগুলো বিট আমরা এখানে দেখবো না, আপাতত 4টা বিট দেখবো, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে গেলে আমরা আরো 2-1টা বিটের সিগনিফিকেন্স একটু দেখবো। সো প্রত্যেকটা বিটের একটা নাম আছে, কিছু কিছু ইউ আছে, দ্যাট মিনস হচ্ছে যখন 8086 বিল্ড করা হয়েছিল এই জিনিসগুলো ওপেন রাখা হয়েছিল, যদি ফিউচারে কাজে লাগায় পরে কাজে লাগানো হয়েছিল। আর যে যে বিটগুলো কাজে লাগানো হয়েছিল প্রত্যেকটা বিটের একটা নাম আছে, ক্যারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, এগুলো নাম আছে। এটার মধ্যে আমরা তো 4টা বিট সম্পর্কে আপাতত জানবো, সরি। সো আপাতত আমাদের 4টা বিট সম্পর্কে আমরা আপাতত জানবো, আর বাকি বিটগুলো আমরা আস্তে আস্তে জিনিসগুলো সম্বন্ধে ইনফরমেশন পাবো। কিন্তু আবারও এই বিটগুলো আমাকে সার্টেন অপারেশনাল কন্ডিশন বলে দিবে। সো যেটা বলা হচ্ছে যে ফ্ল্যাগ রেজিস্টারে আমাকে 6 অফ দ্য বিটস used to indicate some condition। যেহেতু এএলইউ এর কাছাকাছি, এএলইউ সবসময় ওকে ইনফর্ম করে দিবে ওর মধ্যে কি হচ্ছে। কোনো রেজাল্ট পাঠাবে না, জাস্ট বলে দিবে আমি এখন এই টাইপের একটা অপারেশন করেছি, এই টাইপের একটা রেজাল্ট পেয়েছি। ওই অনুযায়ী আমার ফ্ল্যাগ রেজিস্টার একটা কিছু ইন্ডিকেট করবে। সো 6টা বিট হচ্ছে এই টাইপের কন্ডিশন ইন্ডিকেট করে, আর বাকি 3টা বিট আমাকে অপারেশন করতে হেল্প করে। এটা হচ্ছে আমাদের ইন্ডিকেশনেরও কাজ। আবার 3টা বিট আছে যেগুলো হচ্ছে আমার এএলইউ, সার্টেন এএলইউ অপারেশনে ও হেল্প করে দেয়। সো এটার মধ্যে আমরা সবগুলো ফ্ল্যাগ দেখবো না, আমরা মাত্র 4টা ফ্ল্যাগ দেখবো, ক্যারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ। সো আমি একটু জুম করে দিচ্ছি জিনিসটা, তাহলে আমার ডিজাইন এখান থেকে হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা যদি এখানে একটু খেয়াল করি, ক্যারি ফ্ল্যাগ যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারের বিট 0। তারপরে হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ, এটা হচ্ছে আমাদের বিট 2। তারপরে হচ্ছে আমাদের জিরো ফ্ল্যাগ, এটা হচ্ছে আমাদের, একটু যদি খেয়াল করি এটা ফিক্স, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, এগুলো পার্ট অফ দ্য ডিজাইন। বিট 6টা হচ্ছে জিরো ফ্ল্যাগ, আর সাইন ফ্ল্যাগ, এই 4টা ফ্ল্যাগ নিয়ে আপাতত আমরা কথা বলবো। এটা হচ্ছে আমাদের বিট 7। সো এই বিটগুলোর ভ্যালু চেক করে, বিট মিন্স হচ্ছে এগুলো হয় 0 হবে না হলে 1 হবে, এই ভ্যালুটার উপর ডিপেন্ড করে আমার মাইক্রোপ্রসেসর বুঝে নেবে আমার ওই সার্টেন কন্ডিশনটা অকার করেছে কিনা, ওই সার্টেন কন্ডিশনটা এএলইউ তে হয়েছে কিনা। সো কন্ডিশনগুলো কি কি এই 4টা ফ্ল্যাগের জন্য? ক্যারি ফ্ল্যাগ, যেমন এটার সাথে আমরা খুবই ফ্যামিলিয়ার, ক্যারি হয় আমাদের যখনই এএলইউ একটা ক্যালকুলেশন করবে, বাইনারি ক্যালকুলেশন, আমার একটা ক্যারি হতে পারে।
সো যখনই অপারেশন, যেটা এখানে ভিতরে বলা হয়েছে, এনি অপারেশন প্রডিউসেস ক্যারি, যখনই একটা সার্টেন ক্যালকুলেশনে ক্যারি হবে, আমার এই ক্যারি ফ্ল্যাগের বিটটা 1 হয়ে যাবে। বাই ডিফল্ট 0 থাকবে, ক্যারি হওয়ার সাথে সাথে এটা 1 হয়ে যাবে। আমার ক্যালকুলেশনের সাথে ও কোনো কিছু অ্যাড করবে না, ক্যালকুলেশন এএলইউ তে হচ্ছে, এএলইউ হবে। ফ্ল্যাগ রেজিস্টার শুধু আমাকে ইন্ডিকেট করে, একটা লাইটের মতো একটা ইন্ডিকেট করে দিবে যে আমার এএলইউ তে এখন একটা ক্যারি হয়েছে। সো আমি এই বিটটাকে 1 করে দিই, একটা লাইট জ্বলার মতো। ঠিক আছে, তাহলে আমাদের এই বিটটা দিয়ে আমার মাইক্রোপ্রসেসর বুঝতে পারে, শুধু এই বিটের ভ্যালুটা চেক করেই বুঝতে পারে কখন ক্যারি হয়েছে, কখন ক্যারি হচ্ছে না। যেহেতু আমার লাইন টু লাইন এক্সিকিউশন, এক লাইনের ক্যালকুলেশনে ক্যারি হলো, এটা 1 হয়ে গেল, পরের লাইনে হয়তো ক্যারিটা শেষ হয়ে গেল, ক্যারির ক্যালকুলেশন শেষ, ক্যারিটা চলে গেল, পরের লাইনের অপারেশনে কোনো ক্যারি হলো না, তখন এটা আবার 0 তে চলে যাবে। সো এইভাবেই আমার ক্যারি ফ্ল্যাগটা ইন্ডিকেট করে দেয় কখন আমার ক্যালকুলেশনের মধ্যে ক্যারি হচ্ছে, কখন হচ্ছে না। ঠিক একইভাবে প্যারিটি ফ্ল্যাগ জিনিসটা কি, যে আমরা একটা অপারেশন করলাম, একটা অ্যাডিশন করলাম, সাবট্রাকশন করলাম, হোয়াটএভার ইট ইজ, একটা রেজাল্ট হলো। যেমন আমি একটা 4 বিটের অপারেশন করলাম, 4 বিটে আমার রেজাল্ট হলো 1011। সো এটা যদি আমাদের হয়, আমি এই জিনিসটাকে বলবো আমাদের এই রেজাল্টটা অড প্যারিটিতে আছে। এটার কথা মানে কি, অড প্যারিটি কথা মানে হচ্ছে যে এখানে 3টা 1 আছে। যদি 3টা 1 থাকে, 1 যদি আমার অড নাম্বারে থাকে, এটা হচ্ছে আমাদের অড প্যারিটি। আর 1টা যদি আমার ইভেন না, যদি আমাদের রেজাল্টটা হতো 1001, আমার এখানে 2টা 1 আছে, 4 বিটের মধ্যে 2টা 1 আছে, 2টা 0 আছে, সো ইভেন নাম্বার অফ 1 আছে, সো এটা হচ্ছে ইভেন প্যারিটি। এই প্যারিটি আমাদের অপারেশনে অনেক কাজে লাগে, এটা আস্তে আস্তে আমরা একটু জানবো। প্যারিটি কথাটা হোপফুলি ডিজিটালেও একটু এসেছে, কিন্তু আমাদের হার্ডওয়্যারে এটা অনেক কাজে লাগে। আমাদের রেজাল্টে কয়টা 1 আছে এটার উপরে আমাদের এই ইনফরমেশনটা আমার খুব কাজে লাগে। সো এই জন্য আমার মাইক্রোপ্রসেসর ফ্ল্যাগ রেজিস্টারের দিকে তাকিয়েই বুঝতে পারে যে প্যারিটি ফ্ল্যাগটা যদি 1 থাকে, আমি এভাবে ডিজাইন করতে পারি, প্যারিটি ফ্ল্যাগটা যদি 1 থাকে, ও বুঝে নেবে কারেন্ট যে অপারেশন ওইটার রেজাল্টের মধ্যে অড নাম্বার অফ 1 আছে। কারণ 1 হলে আমি বললাম অড প্যারিটি, 0 হলে আমি বললাম ইভেন প্যারিটি, তাহলে কারেন্ট অপারেশনের রেজাল্টের মধ্যে ইভেন নাম্বার অফ 1 আছে। সো এই ইনফরমেশনটা ওকে যাতে প্রত্যেকটা রেজাল্ট বিট বাই বিট চেক না করেই ও এই জিনিসটা জেনে নিতে পারে। মাইক্রোপ্রসেসর ফ্ল্যাগ রেজিস্টারের একটা বিট চেক করেই বুঝতে পারে যে এখন যে অপারেশনটা হয়েছে এটার রেজাল্টটা, অথবা এখন যে নাম্বারটা এএলইউ হ্যান্ডেল করছে, ওই নাম্বারটার মধ্যে ইভেন প্যারিটি আছে অথবা অড প্যারিটি আছে, এই জিনিসটাও খুব ইজিলি জেনে নিতে পারে। সো প্যারিটি ফ্ল্যাগটা আমার এই কাজে লাগে, যে আমাদের সার্টেন বাইনারি নাম্বারে অথবা সার্টেন বাইনারি স্ট্রিমে আমার কয়টা 1 আছে, কয়টা 0 আছে, এটা এই জিনিসটা ইন্ডিকেট করে দেওয়া। আমি কোশ্চেন একটু পরে নিচ্ছি। ফাইনালি হচ্ছে আমাদের 0 ফ্ল্যাগ, আমরা একটা ক্যালকুলেশন করলাম, এএলইউ তে ক্যালকুলেশনের পরে যত বিট হোক, 4 বিট হোক, 16 বিট হোক, সবকিছু 0 হয়ে গেল, তখন আমার 0 ফ্ল্যাগটাকে 1 করে দিতে হয়। 0 ফ্ল্যাগটা কোথায় আছে? 0 ফ্ল্যাগটা এই যে এই বিটটা হচ্ছে 0 ফ্ল্যাগ, যেটা আমরা উপরে লিখেছি বিট 6। সো এই বিটটা 0 থাকে সব সময়, যখনই আমার অপারেশনে ক্যালকুলেশনে সব রেজাল্ট সব 0 হয়ে যায়, সাথে সাথে এটা 1 হয়ে যায়। কারণ অনেক সময় আমার ক্যালকুলেশনের রেজাল্ট সব 0 হয়ে গেলে কম্পিউটার সিস্টেমের জন্য প্রবলেম হতে পারে। সো 0 ফ্ল্যাগটা 1 করে মাইক্রোপ্রসেসরকে আমরা বলে দেই যে না, এটা রেজাল্ট থেকে এসেছে, এটা অন্য কোনো কারণে 0 হয়নি, হার্ডওয়্যার ফেলিওর না, এটা রেজাল্ট থেকে আমার সব রেজিস্টারের ভ্যালু অথবা আমার ক্যালকুলেশনের রেজাল্ট সব 0 এসেছে ফ্রম ক্যালকুলেশন। সো এই জিনিসটা বোঝানোর জন্য আমার 0 ফ্ল্যাগটা ইউজ করা হয়। আর সাইন ফ্ল্যাগটা, এই সাইন টেকনিকটা আমাদের ক্লাসের শুরুতে একটু বলা হয়েছে। সাইন দিয়ে আমরা নরমালি আমরা একটা নাম্বারকে পজিটিভ না নেগেটিভ এটা আমরা ইন্ডিকেট করতে পারি। সো এই যে সাইন ফ্ল্যাগের যে বিটটা আছে বিট 7, এটা দিয়ে আমরা এএলইউর সার্টেন রেজাল্টকে পজিটিভ অথবা নেগেটিভ কিনা এটা আমরা ইন্ডিকেট করতে পারি থ্রু সাইন ফ্ল্যাগ। ঠিক আছে, সো এখানে সবকিছু ইন্ডিকেশন, আমার অ্যাকচুয়াল রেজাল্টের উপরে এটার কোনো সিগনিফিকেন্স নেই, কিন্তু রেজাল্টের কন্ডিশন কি ওই হিসাবে আমার এখানে আমার ফ্ল্যাগ রেজিস্টারের বিটগুলো সেট রিসেট হয়। সো আমি যে 4টা ফ্ল্যাগ বললাম, এই 4টা ফ্ল্যাগ নিয়ে যদি আমাদের কোশ্চেন থাকে অবশ্যই আমরা একটু কোশ্চেন করি, একটু দেখি তারপর একটু কোশ্চেন করি। আর কোনো ফ্ল্যাগ আপাতত আমরা দেখবো না, অ্যাজ নিডেড আমরা ফিউচারে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে 2-1টা ফ্ল্যাগ আসবে, তখন ওগুলো আমরা কভার করব। কিন্তু এই 4টা ফ্ল্যাগ আমাদের জন্য বেসিক, এই জিনিসটা একটু জানা ইম্পর্টেন্ট। সো একটু দেখি যদি কোনো কনফিউশন থাকে আমরা একটু কোশ্চেন করে ফেলি।
আর জিরো ফ্ল্যাগটা? জিরো ফ্ল্যাগটা হচ্ছে যে আমি আবারও বলছি যে এএলইউ তে আমি একটা ধরো অপারেশন করলাম, এএলইউ তে একটা অপারেশন হলো 1111, 4 বিটের একটা অপারেশন হচ্ছে নেগেটিভ 1111, একটা সাবট্রাকশন অপারেশন হলো, এই সাবট্রাকশন অপারেশন করে আমার রেজাল্টটা সব জিরো আসলো। এটা তো বুঝতে পারলাম, এটা তো এএলইউ এর কাজ, এই কাজটা হবে আমার এএলইউ তে। সো যখনই এএলইউ ক্যালকুলেশনটা করে রেজাল্টটা সব জিরো হয়ে গেল, তখন আমার কি হবে, জিরো ফ্ল্যাগটা ইকুয়ালস টু 1 হয়ে যাবে, কারণ আমি ইন্ডিকেট করছি যে আমার একটা সার্টেন অপারেশনে সব রেজাল্ট জিরো এসেছে। এটা আমাকে একটু ইন্ডিকেট করে দিতে হয়, কারণ অনেক সময় এটা যে ক্যালকুলেশনের থ্রুতে এসেছে এটা কম্পিউটার বুঝতে পারে না, অনেক সময় এটাও হার্ডওয়্যার ফেলিওর ধরে নিয়ে পুরো কম্পিউটার সিস্টেম অফ করে দিতে পারে। সো এই জন্য আমার জিরো ফ্ল্যাগটার সাথে সাথে 1 করে আমার কম্পিউটারকে বলতে হয় যে এই যে তুমি জিরো দেখতে পাচ্ছ ক্যালকুলেশনের রেজাল্ট, এটা অ্যাকচুয়ালি আমি ক্যালকুলেট করে পেয়েছি, এটা হার্ডওয়্যার ফেলিওর কারণে আমি জিরো পাইনি। ঠিক আছে, বুঝতে পারলাম? ওকে, আর যদি কারো কোনো কনফিউশন থাকে এই ফ্ল্যাগ গুলো নিয়ে আমরা একটু কোশ্চেন করে ফেলি। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফর আওয়ার কুইজ এন্ড ভাইভা, একদম বেসিক কোশ্চেন। ওকে, সো মোটামুটি এই ফ্ল্যাগ গুলো আমাদেরকে একটু ইনফরমেশন গুলো একটু রিটেন করতে হবে আমাদের এক্সামের জন্য, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আস্তে আস্তে পড়াশোনা করব। সো এই ফ্ল্যাগ রেজিস্টার নিয়ে আপাতত আর তেমন আমাদের কথাবার্তা নেই, আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আরো কিছু অ্যাডিশনাল ফ্ল্যাগিং আসবে, ওইটা নিয়ে আমরা তখন একটু কথা বলতে পারবো। ঠিক আছে, সো আদার দেন দ্যাট আমরা মোটামুটি আছে, আমরা কালকে থেকে জেনারেল পারপাস রেজিস্টারটা একটু কভার করব। সো মোটামুটি আমাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে আজকে আমাদের কাজ শেষ। যদি কোনো কোশ্চেন থাকে একটু করে ফেলতে পারি, না হলে আজকে আমাদের কাজ শেষ। স্যার ওই আপনি বলছিলেন যে একটা ফোল্ডারে ভিডিওগুলোর রেকর্ডিংটা শেয়ার করা হয়েছে, বাট আমি ফোল্ডারটা পাইনি ক্লাসরুমে। তুমি যদি আমার ক্লাসরুমে রেজিস্টার্ড থাকো, ক্লাসরুমে যারা ছিল সবাইকে অ্যাড পাঠানো হয়েছে, তাহলে তোমার রেজিস্ট্রেশন নেই অথবা কিছু একটা হয়েছে। যদি রেজিস্ট্রেশন থাকে, ক্লাসরুমে যদি অ্যাক্সেস থাকে, ফোল্ডারে অ্যাক্সেস দেয়া হয়েছে, এটা না মিস করার কোনো কারণ নেই। এটা কালকে রাতে সবাইকে দেয়া হয়েছে, কালকে রাতে অথবা আজকে সকালে, আমি ভুলে গেছি কখন করেছি। যাই হোক, এই মেল চেক আজকে করবি, মেল চেক করলেই পাবি। এটা হচ্ছে একটা ফোল্ডার শেয়ার করা হয়েছে, কোনো এটা কোনো ক্লাসরুমের কোনো পোস্ট না, একটা জিমেল এর গুগল ড্রাইভের একটা ফোল্ডার শেয়ার করা হয়েছে। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওকে। সো আমাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে, আমাদের কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার।